নমস্কার। থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই খুব অবাক হয়েছেন। ছদ্মবেশী মহানায়ক অথচ রাসবিহারী বসুর ছবি দেয়া। কারণ ছদ্মবেশী সিনেমা তো মহানায়ক উত্তম কুমারের না। আজকে আমি মহানায়ক উত্তম কুমারকে নিয়ে কোনো কথা বলবো না। আজকে আমি কথা বলবো আমাদের মহান বিপ্লবী রাসবিহারী বসুকে নিয়ে, যিনি বারে বারে তার অদ্ভুত ছদ্মবেশ ধারণের ক্ষমতা দিয়ে ব্রিটিশ পুলিশের চোখে ধুলো ছিটিয়েছেন। সাহারানপুরে কাবুলিওয়ালা, লাহোরে পাঞ্জাবি, কাশিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারী, একই অঙ্গে বহু রূপ। কখনো সতীন্দ্রচন্দর, কখনো ফ্যাটবাবু, আবার কখনো বা শ্রীচন্দ্র নাম পরিবর্তন করে অভীষ্ট লক্ষ্যে তার পথ চলা। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র সব্যসাচী রাসবিহারী বসুর আদলে তৈরি, এ কথা বহুল চর্চিত। সব্যসাচী ও রাসবিহারী বসুর মতো সুদক্ষ সংগঠক ও নেতা, তার মতোই বহু ভাষাবিদ, আর অবশ্যই ছদ্মবেশ ধারণে পারদর্শী। আসলে রাসবিহারী বসু ইংরেজি, বাংলা, হিন্দি, পাঞ্জাবি, মারাঠি, গুজরাটি, উর্দু প্রভৃতি ভাষায় অদ্ভুত দক্ষতার সঙ্গে কথা বলতে পারতেন। আর তার সঙ্গে মেকআপে নিজেকে পাল্টে নেওয়ায় তার জুড়ি ছিল না। এক এক ভাষার প্রদেশের মানুষের কাছে তিনি এক এক নামে পরিচিত ছিলেন। পাঞ্জাবিদের কাছে তিনি দরবারা সিং, হিন্দিভাষীদের কাছে পরিচিত ছিলেন সতীশচন্দ্র নামে। রাসবিহারীর ছদ্মবেশের দক্ষতার জন্য ব্রিটিশ পুলিশ কমিশনার চার্লস টেগটও তাকে দরাজ সার্টিফিকেট দিয়েছিলেন। চার্লস টেগট রাসবিহারী বসুর সম্পর্কে লিখেছিলেন, রাসবিহারী বসু চাইলে রঙ্গমঞ্চের নামকরা অভিনেতা হতে পারতেন। তবে রাসবিহারী বসুর জীবনে ছদ্মবেশের এই প্রয়োজন পড়েছিল গুপ্ত বিপ্লবী থেকে ব্যক্ত বিপ্লবী হয়ে ওঠার সঙ্গে সঙ্গে। তখন 1911 সাল কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হয়। সেই উপলক্ষে একটি বিশাল সমাবেশের আয়োজন হয় এবং 25শে ডিসেম্বর দিল্লির চাঁদনি চকের রাস্তায় ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের বিশাল শোভাযাত্রায় অংশ নেবেন বলে জানা গেল। সংবাদটি জানার পরই রাসবিহারী পরিকল্পনা করলেন সেখানেই বোমা মেরে হার্ডিঞ্জকে উড়িয়ে দেবার। তো সেই দিন হাতির পিঠে চেপে সস্ত্রীক দিল্লির রাজপথে হাজির হয়েছেন বড়লাট লর্ড হার্ডিঞ্জ। হাজির হয়েছে একটি মেয়ে লীলাবতীও। অন্যান্যদের মতো বড়লাটকে দেখার তার বড়ই স্বাদ। কিছুক্ষণ পর শান্ত দিল্লি হঠাৎ কেঁপে উঠল বোমার ভয়ঙ্কর আওয়াজে। গুরুতর আহত হলেন হার্ডিঞ্জ, আর তার সাথে সাথেই সেখান থেকে পালিয়ে গেল সেই মেয়েটি। আসলে সেই মেয়েটি ছিল বাংলার কিশোর বিপ্লবী বসন্ত বিশ্বাস, যাকে সেখানে ছদ্মবেশে পাঠিয়েছিলেন রাসবিহারী বসু। যাই হোক, বোমা ফাটার সাথে সাথে যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় তার সুযোগে বসন্ত এবং রাসবিহারী বসু দুজনেই স্বস্থানে ফিরে যান। এর ঠিক একদিন পর দেরাদুনে এই বিস্ফোরণের প্রতিবাদে একটি সভা আয়োজিত হলো। সেই সভায় বড়লাটের উপর হামলার নিন্দা করলেন এক বাঙালি যুবক। তিনি নাকি পুলিশের গুপ্তচর হিসেবে কাজ করেন। বিপ্লবীদের উপরে তার প্রচণ্ড রাগ। সাহেবরা অভিভূত। কিন্তু পরবর্তীকালে বসন্ত বিশ্বাসের নাম যখন ধরা পড়ে এবং মাস্টারমাইন্ড হিসাবে রাসবিহারী বসুর নাম যখন সামনে আসে, তখন তা জেনে ব্রিটিশ পুলিশরাও হতবাক হয়ে গিয়েছিল। যে বাঙালি যুবক দেরাদুনে এত বিক্ষোভ দেখালো, তিনিই কিনা মূল মাস্টারমাইন্ড। যাই হোক, গোপন সূত্রে খবর পেয়ে রাসবিহারী অবশ্য আগেভাগেই দেরাদুন ছেড়ে লাহোরে পালিয়ে গিয়েছিলেন, আর সেখান থেকেই করে ফেললেন আরেকটি পরিকল্পনা। সেই পরিকল্পনা অনুযায়ী দিল্লির লরেন্স গার্ডেনে উচ্চপদস্থ ইংরেজদের এক সভায় বসন্তকে আবার বোমা অভিযানে পাঠালেন। পুনরায় অভিযান ব্যর্থ হয় এবং আবারও ফাঁস হয়ে গেল মাস্টার মাইন্ড হিসাবে রাসবিহারী বসুর নাম। কদিনের মধ্যে বসন্ত বিশ্বাস ধরা পড়লেন এবং রাসবিহারী বসুর মাথার দাম ঘোষিত হলো 1,25,000 টাকা। সময়টা কিন্তু 1913 খ্রিস্টাব্দ।
শাসকের মুখে তখন একটাই কথা, যে করেই হোক রাসবিহারী বসুর খোঁজ চাই। চারিদিকে ছড়িয়ে পড়ল গোয়েন্দা বাহিনী, পুলিশের অসংখ্য গুপ্তচর। কিন্তু তাদের এত সব নজরের মধ্যেও রাসবিহারী বসুর সংগঠনের কাজে কলকাতার বেলেঘাটায় এলেন। সেদিন শিয়ালদহ থেকে ধর্মতলা পুলিশে ছয়লাভ, পাক্কা খবর তিনি এখানেই কোথাও আছেন, ধরা এবারে পড়তেই হবে। খবর কিন্তু ভুল ছিল না, সত্যিই তিনি ছিলেন। শুধু ছিলেনই না, পুলিশের নাকের ডগায় শিয়ালদা পোস্ট অফিসের দোতলায় বসে বেহালা বাজাচ্ছিলেন। প্রবীণ অ্যাংলো ইন্ডিয়ান বেহালা বাদকের অন্তরালে আসল মানুষটিকে চেনার সাধ্য হয়নি ব্রিটিশ পুলিশের। এরপরে কাশিতে একবার তার আস্তানা ঘিরে চিৎকার করে দরজা খোলার আদেশ দিল পুলিশ। ভেতর থেকে বেরিয়ে এলো ভীতু সন্তস্ত্র উড়িয়া ঠাকুর। মারাত্মক ভয়ে কুঁকড়ে মাথা নেড়ে জানালো, বাবু বাড়িতেই আছেন। আগ্নেয় অস্ত্র উঁচিয়ে পুলিশ বাহিনী দরজা ঠেলে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল ভেতরে। কিন্তু কোথায় কে? ঘর তো ফাঁকা। হঠাৎ টনক নড়ল ব্রিটিশ পুলিশের। কিন্তু যতক্ষণে বুঝতে পারলেন ততক্ষণে তো রাসবিহারী বসু চলে গেছেন অনেক দূরে। এরপরে আর একদিনের ঘটনা। চন্দননগরে এসেছেন রাসবিহারী বসু। গোপন সূত্রে খবর পেয়ে ব্রিটিশরাও গেল। গোটা বাড়ি ঘিরে নেওয়া হলো, এমন ব্যবস্থা করা হলো যাতে মাছিটিও গলতে না পারে। কিন্তু দীর্ঘক্ষণ কেটে যাওয়ার পরও তার খোঁজ পাওয়া গেল না। পুলিশ বুঝতে পারল যে রাসবিহারী বসু পালিয়েছে, কিন্তু কখন, কিভাবে? তখন পুলিশের খেয়াল পড়ল একমাত্র একটি ঝাড়ুদারি বাড়ি পরিষ্কার করে বালতি আর ঝাঁটা হাতে বেরিয়ে গেছিল। ব্রিটিশ পুলিশ বুঝতেও পারেননি সেই ময়লা গায়ের ঝাড়ুদারি তাদের মোস্ট ওয়ান্টেড বিপ্লবী রাসবিহারী বসু। এরপর 1914 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। আর এই পরিস্থিতিতে ইংরেজদেরকে নাস্তানাবুদ করে স্বদেশ থেকে তাড়াতে দেশব্যাপী ব্যাপক বৈপ্লবিক অভ্যুত্থানের পরিকল্পনা করে ফেললেন রাসবিহারী। দেশের সমস্ত বড় বড় বিপ্লবী নেতারা তার এই পরিকল্পনায় একমত হলেন। কিন্তু কিছু দেশদ্রোহী বিশ্বাসঘাতকতায় ধরা পড়ে গেলেন বেশ কয়েকজন তাবড় নেতা এবং তাদের পরিকল্পনা মুখ থুবড়ে পড়ল। আর এর সঙ্গে সঙ্গেই তখন মাস্টার মাইন্ড রাসবিহারীকে ধরার জন্য আরও বেশি শক্তি বাড়িয়ে ব্যাপক অনুসন্ধান শুরু হয়ে গেল। অবস্থা তখন চরমে। রাসবিহারী বসু বাধ্য হলেন দেশ ছাড়ার সিদ্ধান্ত নিতে। আর বিপ্লবের প্রয়োজনে মাতৃভূমি থেকে চিরতরে বিদায় নেওয়ার এই প্রস্তুতি লগ্নেই তিনি ঘটালেন সবথেকে চমকপ্রদ ঘটনাটি। পাসপোর্ট সংগ্রহ করতে রাইটার্স বিল্ডিংয়ের সোজা ঢুকে গেলেন ব্রিটিশের খাতায় মোস্ট ওয়ান্টেড ব্যক্তিটি। পরিচয় PN ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের একান্ত সচিব। অবশ্য তাকে এই কাজে সাহায্য করেছিলেন ঠাকুর বাড়ির সুরেন ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর জাপানে যাচ্ছেন, সঙ্গী হিসাবে একজন সেক্রেটারির প্রয়োজন। তাই PN ঠাকুর ওরফে প্রফুল্লনাথ ঠাকুর এর নামে পাসপোর্ট সহজেই মঞ্জুর হয়ে গিয়েছিল। আর রবীন্দ্রনাথ ঠাকুর জাপানে যাবেন এই খবর ব্রিটিশরা জানতে, তাই কোনো অসুবিধা হয়নি। যাই হোক, এরপর নির্দিষ্ট দিনে কবির সাথে জাহাজে চেপে বসলেন রাসবিহারী বসু। শেষ মুহূর্তে খবর জেনে ফেলল গুপ্তচর বাহিনী। তারা সদলবলে হানা দিল জাহাজে। আর তার সাথে ছিলেন কিন্তু পুলিশ কমিশনার চার্লস ডেগাটো। পুরো জাহাজ খানা তল্লাশি হলো, কিন্তু রাসবিহারীর কোথাও কোনো হদিশ পাওয়া গেল না। আসলে টেগার সব জায়গায় খুঁজলেও দুটি জায়গায় কিন্তু তিনি তল্লাশি করলেন না। এক রবীন্দ্রনাথের কেবিন, অন্যটি তার সেক্রেটারির কেবিন। যাই হোক, এরপরে জাপানে পৌঁছে রাসবিহারীকে আর কোনো ঝামেলায় পড়তে হয়নি। সেখান থেকেই তিনি দেশের স্বাধীনতার জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে থাকেন, সংগঠন তৈরি করেন এবং সেখান থেকেই তিনি বিপ্লবী কর্মকাণ্ডের পরিচালনা করতে থাকেন। তবে তিনি তার এক অদ্ভুত আত্মবিশ্বাস, উপস্থিত বুদ্ধি, সুবিন্যস্ত পরিকল্পনা, অসম সাহস আর নিখুঁত ছদ্মবেশ ধারণের ক্ষমতার জন্য প্রবলভাবে সক্রিয় বিপ্লবী নেতা হয়েও কোনো দিন পুলিশের জালে ধরাও পড়েননি আর কারাবাসও করেননি।